বিকজ সবার আগে দেশ। সেই দিন যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল এবং এই হামলায় ২৪ জন মানুষ মারা গেছেন, দলীয় আওয়ামী লীগ দলীয় নেতা নেত্রী সহ, এবং তৎকালীন সময়ের বিরোধী দলের নেত্রী যিনি এখন পলাতক আছেন ইন্ডিয়াতে, তার উপরে হামলা হয়েছিল, তাকে কেন্দ্র করেই হামলাটা হয়েছিল। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তাৎক্ষণিকভাবে বিএনপি সরকারের পক্ষ থেকে এই হামলাটা যেন সুষ্ঠু তদন্তের পর বিচার হয় সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এবং তার প্রেক্ষিতে যেহেতু আমাদের দেশের একটা সংস্কৃতি আছে যে যখন সরকারে থাকে সেই সরকার দ্বারা প্রভাবিত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে জিনিসটাকে ইম্পার্শিয়াল করার জন্য তিনি এফবিআইকে অফিসিয়ালি আমন্ত্রণ জানান এবং বাংলাদেশে আনেন। পাশাপাশি স্কটল্যান্ড ইয়ার্ড বিশ্ববিখ্যাত আরেকটা গোয়েন্দা সংস্থা, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, স্কটল্যান্ড ইয়ার্ডও বাংলাদেশে আসে, আর বাংলাদেশ তো আছেই। অতএব বিশ্বের সবচেয়ে কম্পিটেন্ট যে দুইটা প্রতিষ্ঠান এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড বাংলাদেশে এসে তদন্ত করার জন্য আসেন। তদন্তের স্বার্থে যখন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদের সাথে কথা বলতে চাইলেন, তিনি তাদেরকে অ্যালাউ করলেন না। যখন ফরেন্সিক এভিডেন্স নেয়ার জন্য যে গাড়িটা ছিল মার্সিডিজ বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়িটাকে ওনারা ফরেন্সিক করতে চেয়েছিলেন, সেইটার অনুমতি তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ ডে ওয়ান থেকে শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে তদন্ত যাতে সুষ্ঠুভাবে না হয় তার বাধা দিয়ে আসছেন। পরবর্তীতে অফকোর্স সরকারের যারা দায়িত্ব ছিল, জজ মিয়ার একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, সেটা নিয়ে বাংলাদেশের মানুষের আপত্তি আছে, এবং আমিও মনে করি যে হয়তো পুলিশ জাতীয় এবং আন্তর্জাতিক চাপের কারণে দায় সারা গোছের কিছু একটা দিয়েছিল, যেটা উচিত ছিল না। কিন্তু পার্টিনেন্ট কোয়েশ্চেন ইজ, পুলিশের প্রতি আমাদের অনেকেরই বিশ্বাস ভরসার অভাব থাকতে পারে, বাট যখন এফবিআই আসবে, মার্কিন গোয়েন্দা সংস্থা আসবে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা আসবে, তাদেরকে রিফিউজ করা কিসের ইঙ্গিত দেয়? আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অনেকের স্মৃতিতে এটা নেই, 2004 সনের 21শে আগস্ট এই জনসভাটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে। সে মুক্তাঙ্গনের জন্য রিকুইজিশন ছিল, তৎকালীন সেক্রেটারি আব্দুল জলিল সাহেবের চিঠি ছিল ডিএমপিতে, সেটার আলোকে পুলিশের সিকিউরিটি ছিল। জনসভা হওয়ার কথা ছিল 4টা বা 4:30টার দিকে। 10-15 মিনিট আগে হঠাৎ করে এই জনসভাটা স্থানান্তর করে নিল তাদের পার্টি অফিসের সামনে। এইখানে ছিল মঞ্চ, ওখানে একটা ট্রাকের উপরে ওনার জনসভা করবে। তো কি এমন ঘটেছিল 15-20 মিনিটের উইদাউট নোটিস ওইখানে নিয়ে যাওয়া জনসভাটা? এটা একটা প্রশ্নের দাবি রাখে। আর পাশাপাশি এই যে জনসভার স্থানান্তরটা এবং এই রকম লুকোচুরি করাটা নিয়ে আজকের যে কাদের সিদ্দিকী সাহেব আছেন, আপনি চাইলে ওনাকে কোয়েশ্চেন করতে পারেন, উনিও তখন পার্লামেন্টে এইগুলো নিয়ে কোয়েশ্চেন করেছিলেন এবং সন্দেহের তীর দিয়েছিলেন যে এইটা আসলে কি একটা সেলফ মেড কিছু কিনা, স্পষ্টভাবে বলেছিলেন। এবং পার্লামেন্টারি হ্যান্ডসার যদি আপনি দেখেন, ওনার বক্তৃতা রেকর্ডকৃত আছে। পাশাপাশি কুলদীপ নায়ার নামে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক, তিনি কিন্তু তখনই একটা কলাম লিখেছিলেন এই দুঃখজনক ঘটনা নিয়ে, এবং সন্দেহের তীর ছিল কেন হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে চলে গেল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের পার্টি অফিসের সামনে, যেখানে মুক্তাঙ্গনে মঞ্চ ছিল এবং প্রি স্কেজিউল প্রোগ্রাম কয়েকদিন আগে থেকে সেটা করা ছিল। ওখানে গিয়ে ওনারা ট্রাকে করলেন, আর এমন একটা ইনসিডেন্ট ঘটলো। অফকোর্স ইট ইজ হিনিয়াস ক্রাইম, উই কন্ডেমড ডিপলি। নেভারদিলেস কোশ্চেন তো আপনি এড়ায় যেতে পারবেন না। পরের ইতিহাস কি হলো, তখন আপনার 111-এর সরকার আসলো, এসে একটা চার্জশিট দিল। তো বাংলাদেশের সকলেই জানে 111-এর সরকার বিএনপির জন্য সবচেয়ে বৈরী সরকার ছিল, পার্টিকুলারলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য একটা বৈরী সরকার ছিল। আমি বিশ্বাস করছি যা বলছি আপনি পুরাটাই দিবেন ইন্টারভিউ। বৈরী ছিল এবং জনাব তারেক রহমান সাহেবকে ফিজিক্যালি টর্চারও করা হয়েছিল।
ওই 111 সরকারের সময় কিন্তু একটা চার্জশিট দেয়া হয়, এবং এই চার্জশিট দিতে গেলে আপনার নিশ্চয়ই জানেন যে অভিযোগকারী এবং সাক্ষীদের 161 নেওয়া হয়। জাতীয় সংসদে যখন শেখ হাসিনা ওয়াজেদ কারা অন্তরীণ, তখন তার 161 নেওয়া হয়েছে। পাবলিক ডকুমেন্ট আপনি চাইলে পাবেন। সেই 161-এও কিন্তু শেখ হাসিনা সাক্ষ্য দিয়েছেন, কখনো জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি, আব্দুল জলিল বলেননি, আওয়ামী লীগের 44 জন বা 42 জন সাক্ষ্য যারা ছিলেন কেউ জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। এইভাবে 3টা চার্জশিট দেয়া হলো, কোনো চার্জশিটেই জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল না। 2008 সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সংসদে দাঁড়িয়ে তিনি বললেন এই 21শে আগস্টের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ভাষায়, এবং জনাব তারেক রহমান সাহেব জড়িত। হঠাৎ করে সংসদে দাঁড়িয়ে বললেন, এবং তিনি বললেন পুনঃতদন্ত আমি চাই। দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পুনঃতদন্ত চায়, তো আপনি তখন বুঝতে পারেন কোর্ট কী অবস্থায় থাকে। তাৎক্ষণিকভাবে একটা অ্যাপ্লিকেশন করা হলো পুনঃতদন্তের জন্য, এবং একজনকে অ্যাপয়েন্ট করা হলো যিনি আব্দুল কাহার আকান্ত, বিএনপির সময় দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত কাহার আকান্ত। স্বাভাবিকভাবে বিএনপির প্রতি তার একটা প্রতিশোধ পরায়ণতা আছে, তাকে এনে অ্যাপয়েন্টমেন্ট করে একটা চার্জশিট দেয়া হলো, সাপ্লিমেন্টারি চার্জশিট। সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবের নামটা অন্তর্ভুক্ত করা হলো, এবং টোটাল চার্জশিটটা যদি আপনি দেখেন, আপনি তো আইনের বিট করেন, আপনার সবই জানা, 2.5 লাইন পাবেন। সেই 2.5 লাইনটা কি? 2.5 লাইনস। তার ভাষায় মুফতি হান্নান হাওয়া অফিসে গেছেন এবং জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন। সেখানে লুৎফুজ্জামান বাবর, জনাব আব্দুল সালাম পিন্টু সাহেব, কায়কোবাদ সাহেব, হারিস চৌধুরী সাহেব ছিলেন। তাদের সামনে জনাব তারেক রহমান সাহেব মুফতি হান্নানের ভাষায় বলেছেন যে ওনাদের সাথে যোগাযোগ রাখবেন, যদি সেইটা সত্য বলেও ধরে নেওয়া যায় তর্কের খাতিরে, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। তার মানে কি জনাব তারেক রহমান সাহেব অফেন্স ক্রিয়েট করছেন, কমিট করছেন? নো। কিন্তু তারপরেও জনাব তারেক রহমান সাহেবের নামে চার্জশিটে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হলো, অ্যালং উইথ আদার্স। মিনহোয়াইল আগের যে মামলাটা ছিল সেই মামলা কিন্তু চলমান ছিল, 47 সাক্ষী নেওয়া হয়েছিল। তো আইনের দৃষ্টিতে আবার নতুন করে চার্জশিট দিয়ে আবার নতুন করে আপনার সাক্ষ্য নেওয়া, এটা আইনের দৃষ্টিতে হয় নাই। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মুফতি হান্নান, যিনি এই মামলার প্রধান সাক্ষী, ওনার 2টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কেউ কিছু বলে নাই, তারেক রহমান সাহেবের নাম নাই। 2011 সনে যে চার্জশিটটা হলো, সেই চার্জশিটে স্বীকারোক্তিমূলক আবার জবানবন্দি নিল, এবং আপনারা জানেন 417 দিন বোধহয় মুফতি হান্নান টানা রিমান্ডে ছিল। এবং এই স্বীকারোক্তিটা কোত্থেকে নেওয়া হয়েছে? কন্ডেম সেলের আসামি। তখন তিনি জেলখানায় কন্ডেম সেল থেকে এনে ম্যাজিস্ট্রেটের দরবারে স্বীকারোক্তি নিয়ে আবার তাকে কন্ডেম সেলে পাঠিয়ে দিল। সো আইনের দৃষ্টিতে এই দ্বিতীয় স্বীকারোক্তি চলে না। তারপরেও কন্ডেনশন সেলের আসামি তো আরও চলে না, তারপরেও দেখেন উনি জেলখানায় ফেরত গিয়ে সাথে সাথে একটা রিট্রাকশনের পিটিশন করলেন যে আমার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমি প্রত্যাহার করতে চাই, করলেন। সেইটাও কিন্তু এখনও নথিতে আছে। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, বিকজ শেখ হাসিনার টার্গেট অন্য কেউ না, তারেক রহমান সাহেব। শেখ হাসিনার টার্গেট কিন্তু আইবি রহমান সহ 24 জনের বিচার হোক, হত্যার, সেটা টার্গেট ছিল না। টার্গেট ছিল বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সাহেবকে রুলড আউট করা, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারেক রহমান সাহেব সহ বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা। সেই টার্গেটকে সামনে নিয়েই তিনি সে মামলাটা পরিচালনা করলেন। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই মামলার প্রধান সাক্ষী হচ্ছে মুফতি হান্নান। যেহেতু কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে, আইনজীবীরা তাকে জেরা করবেন, জেরা করলে তো তখন মুফতি হান্নান বলে দিবে কন্ডেম সেল থেকে এনে কিভাবে সাক্ষ্য, এক্স্যাক্টলি, কন্ডেম সেল থেকে এনে কিভাবে তার 164 নেয়, তখন তো সে জেরাতে এটা বলে দিবে। এই চিন্তা করে রাষ্ট্রপক্ষ তাকে 2017 সনের তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, যেন এই ট্রায়াল মুখোমুখি করতে না হয়। তো দেখেন, জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসানোর জন্য একটা মানুষকে মৃত্যু করে দিল আগে,
তারপর তো হাসিনা যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। আমরা যা মনে করি বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা বিশেষ জায়গা হচ্ছে 21শে আগস্ট। আগেও বলেছি বিএনপির তরফ থেকে, এখনো বলি 21শে আগস্টের প্রকৃত অপরাধীদের বিচার হওয়া উচিত। সেই সাথে আমরা জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে ন্যায় বিচার কামনা করছি, যেন উনি ন্যায় বিচার পান। কারণ আপনি যদি মামলার নথি এবং কোহেরেন্সি দেখেন, স্পষ্টভাবে পরিণত হবে, বুঝতে পারবেন যে রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসার শিকার জনাব তারেক রহমান সাহেব। অতএব আমরা এই মামলায় ন্যায় বিচার চাই। বহুল প্রত্যাশিত রায় কালকে হবে। অফকোর্স আমরা মহামান্য আদালত বা আমরা ন্যায় বিচার চাই। আমরা বলছি না যে এটা আমরা ন্যায় বিচার চাই, যেন যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হয়, যারা নিরপরাধ তাদেরকে প্রতি যেন ন্যায় বিচার করা হয়, সেটাই আমরা চাচ্ছি। কারণ দেখেন, আইনের শাসন যদি কায়েম করতে চান, ন্যায় বিচার যদি না হয়, মানুষ তো আইনের শাসন কিভাবে হবে? আর তাছাড়া আশ্চর্য হচ্ছে, শেখ হাসিনা নিজেই চায় না এই মামলার প্রকৃত অপরাধীদের শাস্তি হোক, এবং একই ক্ষেত্রে শেখ হাসিনা এই মামলাকে ডাইলেট করার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, এবং যে কাজগুলা করেছেন এটা যদি উন্নত বিশ্ব হইতো পারজুয়ারি মামলা করা যেতে পারত। এই ক্ষেত্রে তারও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন নিরপরাধ নির্দোষ মানুষকে তার ইচ্ছায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো এবং কন্ডেম সেলে দীর্ঘদিন তাদেরকে রাখা হলো? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।